নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইপিএল অকশনের আগে আলোচনা করব যতজন বিদেশি ব্যাটসম্যান অ্যাভেলেবেল আছে, মেন ব্যাটসম্যান যাদের দিকে আমাদের নজর আছে, তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে, তাদের অ্যাভারেজ, স্ট্রাইক রেট, ওভারঅল টি-20 ইন্টারন্যাশনালে বা তাদের ওভারঅল টি-20 কেরিয়ারে কীরকম আছে, সেই জায়গাতে কারা এগিয়ে আছে সেগুলো আমরা দেখবো। কারণ অবভিয়াসলি বলতে পারো যে স্ট্যাটসটাই হয়তো সব কিছু না, কে কতটা ইম্প্যাক্ট আনতে পারে বা কে কত ভালো ফর্মে আছে সেটাও অনেক আইপিএল টিমের জন্য আর কি ম্যাটার করবে। বাট তারপরেও স্ট্যাটসকেও তুমি ইগনোর করতে পারবে না। আমরা বেশ কিছু ভালো প্লেয়ারের স্ট্যাটস দেখবো যারা অলরেডি আইপিএলে ভালো করছে, এবং সেটাও আমাদের সামনে এটাই প্রমাণ করবে যে স্ট্যাটস এমন একটা জিনিস যেটা দেখে আমরা জাজ করতে পারি। এবার সেখানে অবভিয়াসলি অনেক আইপিএল দলেরই তোমার ব্যাটসম্যান লাগবে টপ অর্ডারে খেলার মতো, বা কিছু কিছু দলের লোয়ার অর্ডারে খেলার মতনও লাগবে। তো আমরা কোন কোন আর কি প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে আলোচনা করবো। অনেকগুলো প্লেয়ার আছে, যার মধ্যে জেক ফ্রেজার ম্যাকগ্রাক, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, বেন ডাকেট, জেমি স্মিথ, প্রথম নিশাঙ্কা, জর্ডন কক্স, সাই হোপ, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, কুশল মেন্ডিস, স্টিভ স্মিথ, টম ব্যান্টন, টিম রবিনসন, রহমানুল্লাহ গুরবাস, ম্যাথু শট, কুপার কর্নলি, এই কিছু প্লেয়ারের আর কি ব্যাটিং স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। এবং আমরা এখানে তোমার জনি বেয়ারস্টো, কুইন্টন ডিকক বা ডেভিড মিলারদের রাখছি না, কারণ তারা কি অফার করতে পারে সেটা আমরা কম বেশি সবাই জানি। এবং এরই সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরন গ্রিন বা লিয়াম লিভিংস্টোন, তাদেরও টি-20তে ব্যাটিং স্ট্যাটিস্টিক্সটা দেখে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের। লাস্ট অব্দি দেখতে থাকো, লাইক করে দিও যে এই টাইপের ভিডিও তোমরা আরও যদি চাও তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। এবং সেখানেই যদি আমরা বেশ কিছু টিমকে অবজার্ভ করি, সেখানে মোটামুটি আমরা বলতে পারি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়া মোটামুটি সব টিমেরই টপ অর্ডারে ব্যাটসম্যান লাগবে। যেখানে কলকাতা নাইট রাইডার্স তো টপ অর্ডার, মিডিল অর্ডার মিলিয়ে 3 থেকে 4টে বিদেশি ব্যাটসম্যান কেকেআরেরই লাগবে, সেটা আমরা জানি। লখনৌ সুপার জায়ান্টের মতো টিমও তাদের ওপেনারদের ব্যাকআপ লাগবে। দেন তুমি গুজরাটের কথা বললে, সেখানেও হয়তো তারা টপ অর্ডারে একটা জস বাটলারের ব্যাকআপ খুঁজতে চাইবে। নিচের দিকে তারা রাদারফোর্ডের মতো প্লেয়ার ছেড়ে দিয়েছে, সেখানে ব্যাটসম্যান টার্গেট করতে চাইবে। সেম রাজস্থান বা সিএসকের মতো টিমও তাদের টিমে একটা করে ফরেন ব্যাটসম্যান আনার জন্য দেখবে। মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারেও ব্যাটসম্যান লাগবে, তবে মুম্বাই হয়তো জনি বেয়ারস্টো বা কুইন্টন ডিককের মধ্যে কাউকে বেস্ট প্রাইসে নিতে পারে, সেটাই মনে হচ্ছে। বাকি দিল্লি ক্যাপিটালস, তাদের ক্রিস্টিয়ান স্টাফসের একটা ব্যাকআপ লাগবে। টপ অর্ডার হয়তো 2টো ব্যাটসম্যান লাগবে, তো তারাও 2 থেকে 3টে ফরেন ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে, কারণ সাদিকুল্লাহ, অটল, জেক ফ্রেজার ম্যাকগ্রাক, ফ্যাফ ডু প্লেসি অনেকজনকেই ছেড়ে দিয়েছে। তো দিল্লিও কিন্তু কেকেআরের মতো টপ অর্ডার ব্যাটসম্যানদের উপর ভীষণ ইন্টারেস্টেড থাকবে। হায়দ্রাবাদ একটা ব্যাটসম্যান নাই কিনা সেই দিকেও আমরা তাকিয়ে থাকতে পারি। সেম পিবিকেএস এর কথাও আমরা বলতে পারি, তারাও জোস ইংলিশের জায়গাটাতে একটা বিদেশি ব্যাটসম্যান আনতে পারে। কম বেশি সব টিমগুলোরই বিদেশি ব্যাটসম্যান কিন্তু লাগবে, এবং সেখানেই অপশন কারা কারা আছে, কাদের নিয়ে আমরা আলোচনা করব। যারা টপ পিক সেই নামগুলো তোমাদেরকে বললাম, এবং তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করার আগে যারা বর্তমানে ভালো করছে সেরকম কিছু নাম নিয়ে আমরা আলোচনা করি। যেখানে ফিল সল্ট, ট্রাভিস হেড, জস বাটলার বা অভিষেক শর্মা, এই প্লেয়ারগুলো বর্তমানে টি-20 ক্রিকেট ফাটিয়ে খেলছে, আইপিএলও সফল। তো আমরা টি-20 ক্রিকেটে তাদের অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটগুলো দেখিনি, কারণ সেটা আমাদেরকে অনেকটাই আর কি আইডিয়া দিয়ে দেবে যেগুলো কতটা ম্যাটার করে। ফিল সল্টের কথা বললে, তার ওভারঅল টি-20 ইন্টারন্যাশনালে তোমার অ্যাভারেজ হচ্ছে 38.5, 38.5, স্ট্রাইক রেট 168, ব্রিলিয়ান্ট, এত ভালো খুব কম জনেরই আছে। এবং ওভারঅল টি-20তে লিগ প্লাস ডোমেস্টিক মিলিয়ে তার অ্যাভারেজ 28, স্ট্রাইক রেট 155, ব্রিলিয়ান্ট। ফিল সল্টের স্ট্যাটিস্টিক্স ব্রিলিয়ান্ট, এবং সেই কারণে সে সফলও হচ্ছে, সব জায়গাতেই রান করছে। সেম ট্রাভিস হেডের কথা বললে, তার ওভারঅল ইন্টারন্যাশনালে অ্যাভারেজ 29, এবং ওভারঅল টি-20তে অ্যাভারেজ হচ্ছে 30, ইন্টারন্যাশনালে স্ট্রাইক রেট 156, ওভারঅল 150-র কাছে। তো সেখানে ট্রাভিস হেডেরও আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট ওভারঅল টি-20তে খুবই ভালো। সেম যদি আমরা জস বাটলারকে নিয়ে কথা বলি, তারও কিন্তু ইন্টারন্যাশনাল এবং ওভারঅল টি-20তে কিন্তু অ্যাভারেজ 36, ইন্টারন্যাশনালে তার স্ট্রাইক রেট 150, এবং ওভারঅল টি-20তে তার স্ট্রাইক রেট হচ্ছে 147-এর কাছাকাছি। অভিষেক শর্মার তো আরও ভালো। অভিষেক শর্মার টি-20 ইন্টারন্যাশনালে অ্যাভারেজ 37.5 এবং স্ট্রাইক রেট 190, আর টি-20 ওভারঅল সব ডোমেস্টিক আইপিএল মিলিয়ে তার অ্যাভারেজ হচ্ছে 33 এবং স্ট্রাইক রেট 172। যে প্লেয়ারগুলো বর্তমানে সেরা ওপেনার, তাদের আমরা স্ট্যাটিস্টিক্স দেখতেই পাচ্ছি কত ভালো। তো সেখানে এটা অবশ্যই ম্যাটার করে, যেই প্লেয়ারটা সব জায়গাতে ভালো খেলছে, হাই স্ট্রাইক রেটে খেলছে, সেটা তার ওভারঅল কেরিয়ারের যে স্ট্যাটিস্টিক্স সেখানে আমরা দেখতে পাবো। তো সেখানেই যদি আমরা বাকি আবার অপশানগুলো নিয়ে আলোচনা করি, ফার্স্টে যদি আমরা কথা বলি জেক ফ্রেজার ম্যাকগ্রাককে নিয়ে, জেক ফ্রেজার ম্যাকগ্রাকের কিন্তু স্ট্যাটিস্টিক্স অতটা ভালো দেখতে পাবে না। তার ওভারঅল টি-20তে যদিও ইনিংস খুব কমই, অ্যাভারেজ ওই 15-র কাছাকাছি,
এবং স্ট্রাইক রেট 133, আর বাকি সব লিগ টিক মিলিয়ে তার কিন্তু অ্যাভারেজ হচ্ছে 20, স্ট্রাইক রেট 150-র কাছে। সেখানে কিন্তু অবভিয়াসলি অতটাও ভালো না, বাট ইয়ং ট্যালেন্ট, সে কি করতে পারে, তার কি এবিলিটি সেটা সব ফ্র্যাঞ্চাইজিরা জানে, সেই জন্য সে কিন্তু আবারও ভালো বিট পেতে পারে। পার্টিকুলারলি ইডেন বা দিল্লির যে মাঠ, এই মাঠগুলো থেকে শ্যুট করতে পারে। দেন যদি আমরা কথা বলি ডেভন কনওয়েকে নিয়ে, ডেভন কনওয়ের সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে তার অ্যাভারেজ খুব ভালো। যেমন তার ওভারঅল টি20 ইন্টারন্যাশনালে অ্যাভারেজ হচ্ছে 37, এবং ওভারঅল টি20 লিগ সেই সব মিলিয়ে তার অ্যাভারেজ কিন্তু 40, তবে তার স্ট্রাইক রেট ওই 127, 128 দুই জায়গাতেই। মানে ডেভন কনওয়ের সঙ্গে তুমি যেটা পাবে সেটা রান, কিন্তু সে খুব হাই স্ট্রাইক রেটে খেলবে না, এটা একটা ফ্যাক্টর। এই জন্য হয়তো অনেক টিমকে সেই প্লেয়ারটা শ্যুট করবে না। তবে ডেভন কনওয়ে আমার মনে হয় গুজরাটের মতো টিমের জন্য আদর্শ অপশন হতে পারে, যারা টপ অর্ডারে এমন ব্যাটসম্যান খেলায় যেন সেই ব্যাটসম্যান রান করে দেয়। সেখানে ডেভন কনওয়েকে বেস্ট প্রাইসে পেয়ে গেলে তারা বাটলারের ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারে, যে যদি ইনকেস কোনো ম্যাচে বাটলার অ্যাভেলেবেল না থাকে, শুভমান গিলের সঙ্গে ডেভন কনওয়েকে দিয়ে ওপেন করিয়ে তারা সাই সুদর্শনকে তিনেও খেলাতে পারবে। তো সেখানে এই টাইপের টিম যারা মোটামুটি টপ অর্ডারে এমন একটা ব্যাটসম্যান খুঁজবে যে রান করে দেবে, সেখানে কিন্তু ডেভন কনওয়ে একটা দারুণ অপশন হবে। বাট হ্যাঁ, স্ট্রাইক রেট একদম খুব হাইফাই লেভেলে পাবে না, এবং সেই জন্য হয়তো কেকেআরের মতো দলের ক্ষেত্রে সেটা শ্যুটও করবে না, যেখানে যেই টিমে অলরেডি রাহানে বা রঘুবংশের মতো প্লেয়ার আছে, তুমি উল্টো দিকে এমন একটা প্লেয়ার চাইবে যে খুব অ্যাগ্রেসিভলি ব্যাটিং করবে। এবং সেই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের কথা বলতে গেলে যার স্ট্যাটিস্টিক্স ভীষণই ইমপ্রেসিভ, তার নাম হচ্ছে ফিন অ্যালেন। ফিন অ্যালেনের টি20 ইন্টারন্যাশনালে কিন্তু অ্যাভারেজ 25, কিন্তু তার স্ট্রাইক রেট 163, এবং ওভারঅল টি20 লিগ টিক মিলিয়ে তার কিন্তু অ্যাভারেজ 29 এবং স্ট্রাইক রেট 173। ভীষণ ভীষণ ভালো স্ট্রাইক রেট কিন্তু ফিন অ্যালেনের আছে, তবে অ্যাভারেজটা কিছুটা অ্যাভারেজ আমরা বলতে পারি, মানে অ্যাভারেজটা অতটাও ভালো না। কিন্তু যদি কোনো টিম আলট্রা অ্যাগ্রেসিভ একজন ওপেনার খোঁজে, সেই টিমের জন্য ফিন অ্যালেন পারফেক্ট অপশন, যে জন্য কেকেআরেরও তার উপর ইন্টারেস্ট থাকা উচিত আমার মনে হয়। যে জেক ফ্রেজার ম্যাকগ্রাক টাইপের প্লেয়ারের থেকে কিন্তু ফিন অ্যালেন বেটার অপশন হতে পারে, পুরো অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, এবং সেটা তার স্ট্রাইক রেটে আমরা দেখতে পাচ্ছি। দেন আরেকটা যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যেই প্লেয়ারটারও দল পাওয়া উচিত, আন্ডার রেটেড, ইভেন সিও কেকেআরের জন্য একটা ভালো অপশন হতে পারে, তার নাম হচ্ছে বেন ডাকেট। বেন ডাকেটের অ্যাভারেজের কথা বললে, তার অ্যাভারেজ কিন্তু টি20 ইন্টারন্যাশনাল এবং তার পাশাপাশি ওভারঅল টি20 ক্রিকেটে তার অ্যাভারেজ কিন্তু 30-এর কাছাকাছি, এবং তার স্ট্রাইক রেটের কথা বললে টি20 ইন্টারন্যাশনালে কিন্তু তার স্ট্রাইক রেট হচ্ছে 153, মানে ইন্টারন্যাশনালে 150-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করছে, 30-এর অ্যাভারেজ, যেটা আমি তো বলবো বেশ ভালো। মানে অলমোস্ট তুমি ট্রাভিস হেড আর বেন ডাকেটের যদি স্ট্যাটসগুলো পাশাপাশি রাখো, অলমোস্ট সিমিলার, মানে ট্রাভিস হেডের মতোই ব্যাটিং বেন ডাকেটও ইন্টারন্যাশনালে করছে। সেখানে এই প্লেয়ারটাও হয়তো দল পাওয়া ডিজার্ভ করে, এবং ওভারঅল টি20সেও তার স্ট্রাইক রেট কিন্তু 140, যেটাও বেশ ভালো। এরপর আরও একটা প্লেয়ারের কথা বলবো যে এই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে শ্যুট করবে, জেমি স্মিথ। চারদিকেও আমাদের এই আইপিএল অকশনে ভীষণভাবে নজর থাকবে, এবং জেমি স্মিথের কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খুব বেশি নেই, 5টাই ম্যাচ খেলেছে, তবে তার ওখানে অ্যাভারেজ কিন্তু 26, তবে স্ট্রাইক রেট 194। যদিও ম্যাচের সংখ্যা কম, বাট স্ট্রাইক রেটটা কিন্তু তাও 200-র কাছাকাছি, এবং ওভারঅল তার টি20তে 25-এর কাছাকাছি অ্যাভারেজ, তবে স্ট্রাইক রেট 144। এই কারণেই জেমি স্মিথ অনেক টিমের পছন্দ হবে, যে হ্যাঁ, সে হয়তো খুব তোমাকে প্রত্যেক ম্যাচে রান করে দেবে না, বাট রান করলে কিন্তু হাই স্ট্রাইক রেটে রান করবে, তার ওভারঅল কিন্তু কেরিয়ার স্ট্রাইক রেটটা বেশ ভালো। বাকি আরেকজন ওপেনারকে নিয়ে কথা বলবো, যার কাছে বর্তমানে আছে হচ্ছে ফর্ম, যে বর্তমানে খুব ভালো ফর্মে ব্যাটিং করছে, এবং রিসেন্টলি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা তাকে একটা 17 রানও করতে দেখেছিলাম এশিয়া কাপে, আইএল টি20তেও ভালো খেলছে। প্রথম নিশাঙ্কা আন্ডার রেটেড প্লেয়ার। তো প্রথম নিশাঙ্কার ওভারঅল স্ট্যাটিস্টিক্স বললে তার কিন্তু ইন্টারন্যাশনালে 32-এর অ্যাভারেজ, ওভারঅল টি20তে 30-এর অ্যাভারেজ, এবং স্ট্রাইক রেট ওভারঅল 130-এর কাছাকাছি, যেটা হয়তো খুব হাই স্ট্রাইক রেট না, সেই কারণেই প্রথম নিশাঙ্কাকে নিয়ে এতদিন কথা হয়নি। তবে বর্তমানে প্রথম নিশাঙ্কা যেটা করছে সেটা হচ্ছে তার স্ট্রাইক রেটটাকে কিন্তু বর্তমান সময়ে অনেকটা ইম্প্রুভ করেছে, ফলে সেটা কারেন্ট ফর্ম তাকে কিন্তু হেল্প করতে পারে দল পেতে, কারণ বর্তমান সময়ে অলমোস্ট সে 180, 175 সেরকম স্ট্রাইক রেটেই বড় বড় ইনিংসগুলো খেলছে। তো প্রথম নিশাঙ্কা, তার দিকেও আমরা নজর রাখতে পারি। বেশ কিছু টিমের জন্য ভালো অপশন হতে পারে, দিল্লির জন্য হতে পারে, বা লখনৌ সুপার জায়েন্টস যদি মার্করাম এবং তোমার মিচ মার্সের একটা বিকল্প খোঁজে, ব্যাকআপ খোঁজে, সেই জায়গাতেও তারা কিন্তু প্রথম নিশাঙ্কাকে টার্গেট করতে পারে, ভালো অপশন কিন্তু হবে। বাকি আর একটা প্লেয়ারের কথা বলছি, জর্ডন কক্স। যেই জর্ডন কক্স ইন্টারন্যাশনালে খুব বেশি ম্যাচ খেলেনি, 4টে ম্যাচ খেলেছে, তবে সেখানে 22-এর অ্যাভারেজ, তার 131-এর স্ট্রাইক রেট, খুব একটা ইমপ্রেসিভ না হলেও ওভারঅল টি20তে তার কিন্তু 31-এর অ্যাভারেজ আছে, 142-এর স্ট্রাইক রেট আছে।
তো 30-এর উপর অ্যাভারেজ, 140-এর উপর স্ট্রাইক রেট, মানে আমরা ভালো স্ট্যাটিস্টিক্সই বলতে পারি। এবং এই প্লেয়ারটাও হয়তো দিল্লি নজরে থাকবে, তাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজিতে খেলে, তো সেখানে কিন্তু জর্ডন কক্সও একটা ভালো অপশান হতে পারে। বাকি সাই হোপকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলে, তবে সাই হোপ বর্তমানে ভালো খেলছে, বর্তমান সময়ে ভালো ফর্ম আছে। তবে তারও ওভারঅল স্ট্যাটিস্টিক্সের কথা বললে তার কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল বা ওভারঅল টি-20তে অ্যাভারেজ 30-এর কাছাকাছি, স্ট্রাইক রেট ইন্টারন্যাশনালে 137 আর নর্মালি 130-র কাছে বলতে পারো। সেখানে দারুণও কিছু না, আবার খারাপও না, ভালো অপশান। কিন্তু সেও কিছু টিমের জন্য হতে পারে যেই টিমেরা সাই হোপকে টার্গেট করবে। সেই প্রথম নিশাঙ্কার মতো সাই হোপের সঙ্গেও বর্তমান সময় তার ভালো ফর্মটা আছে। বাকিদের মধ্যে বলতে গেলে টিম সাইফাটও একটা ভালো অপশান, যারও কিন্তু ইন্টারন্যাশনালে 30-এর অ্যাভারেজ এবং 142-এর স্ট্রাইক রেট আছে। ইমপ্রেসিভ ওভারঅল টি-20তে তার অ্যাভারেজ কিন্তু 29 এবং 135-এর কাছাকাছি তার স্ট্রাইক রেট। ফলে টিম সাইফাটও কিন্তু একটা ভালো প্রোফাইল, যেটা কিন্তু অনেক টিমকেই শ্যুট করবে। রাচিন রবীন্দ্র আরও এক নাম যার দিকে নজর থাকবে, সিএসকে ছেড়ে দিয়েছে। রাচিন রবীন্দ্রকে নিয়ে মানুষের নর্মালি এক্সপেকটেশন বেশি, সে ভালো করবে, তার কারণ হচ্ছে সে 50 ওভারের ফরম্যাটে খুব ভালো খেলছে। 2023 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলেছে। তবে যদি আমরা নর্মালি রাচিন রবীন্দ্র টি-20 স্ট্যাটিস্টিক্স দেখি, সেটা কিন্তু অতটাও ইমপ্রেসিভ না। তার টি-20তে ইন্টারন্যাশনাল এবং ওভারঅল মিলিয়ে কিন্তু অ্যাভারেজ হচ্ছে 20 দু জায়গাতেই, যেটা খুব একটা ভালো না। এবং স্ট্রাইক রেট কিন্তু ইন্টারন্যাশনালে 135, ওভারঅল 140। স্ট্রাইক রেট তাও ঠিক আছে, বাট অ্যাভারেজ কিন্তু বেশ কিছুটা কম। তবে তারপরও পাঞ্জাব কিংসের মতো দল কিন্তু রাচিনের উপর কিছুটা ইন্টারেস্ট দেখাতে পারে। দিল্লির কি ইন্টারেস্ট থাকবে, সেই দিকেও আমরা নজর রাখতে পারি। এলএসজিরও থাকতে পারে। অপশান অনেকগুলো টিমের জন্য হতে পারে, কারণ রাচিন রবীন্দ্র কি কোয়ালিটির প্লেয়ার সেটা ওডিআইতে সে দেখিয়েছে, সেটার জন্য দল পেতে পারে। বাট টি-20তে সেটা কিন্তু সে এখনও রেপ্লিকেট করতে পারেনি। তবে ট্যালেন্ট আছে, সেই জন্য দল পেতে পারে। বাকি শ্রীলঙ্কার আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান গত বছর গুজরাট নিয়েছিল, ভালো করছিল লাস্টের দিকে, কুশল মেন্ডিস, তার দিকেও নজর থাকবে, যার কিন্তু ইন্টারন্যাশনালে 25-এর অ্যাভারেজ, 130-এর স্ট্রাইক রেট এবং ওভারঅল কিন্তু 30-এর অ্যাভারেজ আছে, 136-এর স্ট্রাইক রেট আছে। মোটামুটি স্ট্যাটিস্টিক্স, তবে দেখা যাক দল পাই কিনা। বাকি স্টিভ স্মিথকে নিয়ে কথা বললে, স্টিভ স্মিথেরও ওভারঅল কিন্তু টি-20 স্ট্যাটিস্টিক্স খুব একটা ভালো না। 25-এর ইন্টারন্যাশনাল অ্যাভারেজ 125 স্ট্রাইক রেটে, আর ওভারঅল 32-এর অ্যাভারেজ 130 স্ট্রাইক রেটে। তবে বর্তমান সময়ে স্টিভ স্মিথকে আমরা দেখেছি কিছুটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে। তো স্মিথ কি দল পাবে? যদি কোনো টিম ক্যাপ্টেন খোঁজে স্মিথের মধ্যে দিয়ে, তাকে খেলাতে চায়, সেখানে স্মিথ দুরন্ত একজন ক্যাপ্টেন। বাট টি-20 ব্যাটসম্যান হিসেবে স্মিথ কতটা কোন টিমকে বেনিফিট দেবে, সেটা একটা সবসময় প্রশ্নের জায়গা থাকবে। বাকি ইংল্যান্ডের আরও এক উইকেট কিপার ব্যাটসম্যান যে কোনো জায়গাতে খেলতে পারে, টম ব্যান্টন। তারও কিন্তু ওভারঅল যদি অ্যাভারেজের কথা বলি, ইন্টারন্যাশনালে 25 এবং ওভারঅল টি-20-তে 27, সেটা খুব একটা বেশি না হলেও তার স্ট্রাইক রেট কিন্তু ইন্টারন্যাশনালে 152 এবং ওভারঅল কিন্তু 144। সেই জায়গাতে কিন্তু ভালো স্ট্রাইক রেট টম ব্যান্টনের মতো প্লেয়ারেরও আছে, সেও কিন্তু অপশান হতে পারে যে কোনো টিমের জন্য, তার স্ট্রাইক রেটটা কিন্তু ভালো। বাকি নিউজিল্যান্ডের আর একটা প্লেয়ার আছে টিম রবিনসন, যেই প্লেয়ারটার ব্যাট সুইংটা বেশ ইমপ্রেসিভ, বয়সও কম, 22-23 বছর বয়স সম্ভবত, এবং তার কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 32 আর ওভারঅল টি-20-র অ্যাভারেজ হচ্ছে 30, আর তার স্ট্রাইক রেট কিন্তু দু জায়গাতেই প্রায় 140। সেখানে কিন্তু টিম রবিনসন একটা ভালো ট্যালেন্ট। এবং জেক ফ্রেজার ম্যাকগ্রাকের ওপর হয়তো বেশ কিছু টিম ইন্টারেস্ট দেখাতে পারে, দাম বাড়তে পারে। তবে যদিও কোনো টিম আর কি বেস্ট প্রাইসে রবিনসন তুলে নেয়, সেই টিমটা আমি বলবো ভালো কাজ করবে, কারণ এই প্লেয়ারটার মধ্যেও ভালো কিছু করার মতো এবিলিটি আছে। বাকিদের মধ্যে বলতে গেলে ম্যাথু শট কিন্তু আরও একটা প্লেয়ার, যার কিন্তু স্ট্রাইক রেট বেশ ভালো, তবে অ্যাভারেজটি একটু খারাপ। ম্যাথু শটের ইন্টারন্যাশনালে 22.5-এর অ্যাভারেজ, 155 স্ট্রাইক রেট আছে, এবং ওভারঅল টি-20তে তার 28-এর অ্যাভারেজ, 148-এর স্ট্রাইক রেট। সেখানে ম্যাথু শট দল পাই কিনা সেই দিকে আমরা নজর রাখতে পারি। কুপার কনলি, সে কিন্তু ইন্টারন্যাশনালে খুব বেশি ম্যাচ খেলেনি, ফলে আমরা জাজ করতে পারবো না। তবে ওভারঅল টি-20তে তার কিন্তু অ্যাভারেজ বেশ ভালো, 32.30, তবে স্ট্রাইক রেট 132। তো এই গেল বেশ কিছু প্লেয়ারের স্ট্যাটিস্টিক্স। এর সঙ্গে সঙ্গে জোস ইংলিশ, সেও অকশনে অ্যাভেলেবেল থাকবে। তবে জোস ইংলিশ জানিয়েছে সে 4টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। তবে তারও যদি আমরা স্ট্যাটসটা দেখে নিই, ইন্টারন্যাশনালে 28.5 অ্যাভারেজ, 160 স্ট্রাইক রেট, ভীষণ ইমপ্রেসিভ। আর ওভারঅলও তার টি-20তে কিন্তু 30-এর অ্যাভারেজ, 150 স্ট্রাইক রেট। 30 অ্যাভারেজ, 150 স্ট্রাইক রেট যে কোনো টিমের জন্য কিন্তু ভালো অপশান। তো সেখানে জোস ইংলিশকে কিন্তু কোনো টিম নিয়ে পরের বছরের প্ল্যানিংয়ের জন্য একটা ভালো অপশান হিসেবে রাখতে পারে, যে ঠিক আছে এই মরশুম সব ম্যাচগুলো খেলবে না, বাট পরের মরশুম তাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি, কারণ এতটা ভালো স্ট্যাটিস্টিক্স খুব কম প্লেয়ারেরই আছে।
বাকি তোমাদের রহমানুল্লাহ গুরবাজেরও একটু স্ট্যাটস জানিয়ে দিই, যেখানে কিন্তু গুরবাজের ওভারঅল টি-20 ইন্টারন্যাশনাল বা টি-20সে কিন্তু অ্যাভারেজ হচ্ছে 25-এর, তবে স্ট্রাইক রেট তার কিন্তু ইন্টারন্যাশনালে 134 আর ওভারঅল টি-20তে 145। স্ট্রাইক রেট কিন্তু খারাপ না, তবে গুরবাজের থেকে সেই কনসিস্টেন্সি আমরা পাই না যেটা কেকেআরে দেখেছি। অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান সেই নিয়ে সন্দেহ নেই। তো যেই নামগুলো নিয়ে আলোচনা করলাম তাদের মধ্যে থেকে বেস্ট অপশন কারা কারা, দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস আমি বলবো সেই নামগুলো বলে। দেখো সেখানে যদি কোনো টিম চাই যে আমাদের টপ অর্ডারে এমন একটা ব্যাটসম্যান চাই বিদেশি যে রান করে দেবে, সেখানে আই থিঙ্ক ডেভন কনওয়ে, প্রথম নিশাঙ্কা বা সাই হোপ সেই টাইপের প্লেয়ার যারা কিন্তু রান করে দেবে টপ অর্ডারে। তবে যদি কোনো টিম চাই যে টপ অর্ডারে এমন ব্যাটসম্যান যে আমাকে হাই স্ট্রাইক রেটে খেলবে, সেখানে কিন্তু ফিন অ্যালেন, জেমি স্মিথ, ম্যাথু শট বা জেক ফ্রেজার ম্যাকগ্র্যাক টাইপের প্লেয়ারদের টার্গেট করতে পারে, যাদের স্ট্রাইক রেটটা হাই থাকবে, তবে কনসিস্টেন্সি একটা ইস্যু কিন্তু হতে পারে। বেন ডাকেটের কিন্তু স্ট্রাইক রেটও ভালো, রানও মোটামুটি করে দেয়। বেন ডাকেট একটা আন্ডার রেটেড অপশান কিন্তু যে কোনো টিমের জন্য হতে পারে, তার কিন্তু স্ট্যাটস ওভারঅল বেশ ভালো, যেটা বললাম প্রায় তোমার ট্রাভিস হেডের কাছাকাছি তার স্ট্যাটিস্টিক্স, অলমোস্ট সিমিলার। সেখানে প্লেয়ার তো খারাপ না অবশ্যই। বাকি জর্ডন কক্স, টম ব্যান্টন, টিম রবিনসন, টিম সাইফার্ট, এই প্লেয়ারগুলোও কিন্তু খারাপ না। যেমন সাইফার্টেরই বললাম 30-এর অ্যাভারেজ, 142-এর স্ট্রাইক রেট আছে। জর্ডন কক্সেরও ওভারঅল 31-এর অ্যাভারেজ, 142-এর স্ট্রাইক রেট আছে। মানে এই প্লেয়ারগুলো তোমাকে মোটামুটি রান করে দেবে। টম ব্যান্টনের কিন্তু 150-এর উপর স্ট্রাইক রেট, মানে সেও কিন্তু ওই অ্যাগ্রেসিভ খেলাটা তোমার হয়ে খেলতে পারবে। যদিও বর্তমানে টম ব্যান্টনের অ্যাপ্রোচ অনেকটা বেটার, আমার যেটা মনে হয় তার কেরিয়ারের শুরুর দিকে যেরকম ছিল তার থেকে। তো সেখানে কিন্তু এই কিছু ভালো অপশান আছে। এবার এখানেই তোমাদের আমি আরেকটা প্লেয়ারের স্ট্যাটিস্টিক্স বলছি যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, ক্যামেরন গ্রিন। গ্রিন প্রপার অলরাউন্ডার, 4 ওভার বল করে দিতে পারে, দুরন্ত ফিল্ডার, সেই জন্য তাকে নিয়ে হাইপ বেশি। ব্যাটিং অর্ডারে যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে, দারুণ ট্যালেন্ট। তবে সেই ট্যালেন্ট তার ব্যাটেতেও নেহাত কম কিছু না। ক্যামেরন গ্রিনের স্ট্যাটিস্টিক্স হচ্ছে তার ইন্টারন্যাশনালে 32.5-এর অ্যাভারেজ, 160-এর স্ট্রাইক রেট, এবং ওভারঅল টি-20সে তার কিন্তু অ্যাভারেজ হচ্ছে 33.35, 150-এর উপর স্ট্রাইক রেট 151। তার মানে এমন একটা প্লেয়ার যার অ্যাভারেজ 30-এর বেশি, স্ট্রাইক রেট 150-এর বেশি। তার মানে তোমার এত যে ব্যাটসম্যান যাদের নাম নিয়ে আমরা আলোচনা করলাম, যারা অকশানে প্রপার ব্যাটসম্যান বা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অ্যাভেলেবেল থাকবে, যদি আমরা অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট মিলিয়ে দেখি, তাদের প্রত্যেককে কিন্তু ক্যামেরন গ্রিন টক্কর দেবে। ওভারঅল ইন্টারন্যাশনালে একমাত্র ফিল সল্ট আর অভিষেক শর্মা আছে যাদের অ্যাভারেজ আর স্ট্রাইক রেট দুটোই ক্যামেরন গ্রিনের থেকে বেশি। যদিও সল্টের যদি আমরা লিগের অ্যাভারেজ দেখি, সেটা কিন্তু সল্টের 28, 155 স্ট্রাইক রেটে, যেখানে কিন্তু ক্যামেরন গ্রিনের স্ট্রাইক রেট তোমার 151, তবে অ্যাভারেজ হচ্ছে 33.35। সেই জায়গাতে কিন্তু সল্টকে অ্যাভারেজে ক্যামেরন গ্রিন লিগের বিচারে টক্কর দিয়ে দেবে। শুধুমাত্র অভিষেক শর্মা আছে যারও কিন্তু অ্যাভারেজটা ক্যামেরন গ্রিনের থেকে একটু কম, প্রায় সিমিলার বলতে পারি, স্ট্রাইক রেটটা ক্যামেরন গ্রিনের থেকে বেশি। সাথে অবভিয়াসলি জস বাটলারকে বলতে পারি, যার 36-এর অ্যাভারেজ আছে ওভারঅল টি-20সে, স্ট্রাইক রেট 146, খুব একটা কম নয়। তো সেখানে কিন্তু বাটলার, হেড, অভিষেক শর্মা, তাদের লেভেলের ব্যাটিং স্ট্যাটস কিন্তু তোমার ক্যামেরন গ্রিনের আছে। তার পাশাপাশি বোলিং প্লাস ফিল্ডিং তো আছেই। সেই জন্যই ক্যামেরন গ্রিনকে নিয়ে এতটা হাইপ, এত আর কি কথাবার্তা। বাকি তোমাদের একটু লিয়াম লিভিংস্টোনেরও স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই, যার কিন্তু ওভারঅল ইন্টারন্যাশনালে 25-এর অ্যাভারেজ আছে, 148-এর স্ট্রাইক রেট, আর ওভারঅল টি-20তে কিন্তু লিগ ডোমেস্টিক মিলিয়ে 28-এর অ্যাভারেজ, 145-এর স্ট্রাইক রেট। তো সেই জায়গাতে কিন্তু যে প্লেয়ারগুলো অকশানে অ্যাভেলেবেল থাকবে, তাদের মধ্যে ব্যাটিং ওয়াইজও সব থেকে বেস্ট ট্যালেন্টকে সেই নিয়ে যদি আমরা কথা বলি, সেখানেও ক্যামেরন গ্রিনই 1 নম্বরে থাকবে। তারপর তোমার লিভিংস্টোন, ফিন অ্যালেন, বেন ডাকেট, জেমি স্মিথ বা টিম সাইফার্ট, এই অপশানগুলো থাকবে। তো আই থিঙ্ক একটা ডিটেল আলোচনা করলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কারা কারা এতটা লাস্ট অব্দি দেখলে কমেন্টে জানিও। আর তোমরা কি চাও যে এই টাইপের অ্যানালিসিস বোলার্সদের নিয়েও করি বা আদার্স কোনো প্লেয়ারকে নিয়ে করি, তোমরা সাজেশন দিতে পারো। অকশান চলেই আসছে অলমোস্ট, তার আগে কি ধরনের ভিডিও চাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।